ডাক্তার শফিকুর রহমান কি আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেই আলাপটা করতে গেলেন যে তারেক রহমানকে সবাই সম্ভাব্য প্রধানমন্ত্রী বলছেন এবং সেনা প্রহরায় যে ধরনের ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে তারেক রহমানের জন্য, সেনাবাহিনী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীও কি মনে করছে যে তারেক রহমানই সম্ভাব্য প্রধানমন্ত্রী? আগামী নির্বাচনটি কি আসলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবার জন্যই অনুষ্ঠিত হচ্ছে, নাকি জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোরও জিতে আসার সম্ভাবনা আছে এবং তারা যে হিসেব নিকেশ করে একটা শক্তিশালী অবস্থানে ছিল সেই বিষয়টিও আলোচিত হলো জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই সেনাবাহিনীর বড় ধরনের প্রভাব আছে। বিশেষ করে রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে এগোবে সেটা নির্ধারণে প্রায়ই যে কলকাঠি নাড়া হয় সেনাবাহিনীর তরফে, এবং বিশেষ করে যখন বাংলাদেশের রাজনীতি নানা রকম একেবারে একটা ক্রুশিয়াল পর্যায়ে পৌঁছয়, সেরকম মানে গুরুতর সময়গুলোতে সেনাবাহিনীও খুব তৎপর হয়ে ওঠে। বাংলাদেশের ইতিহাসটাই এমনকি অনেক সময় রাজনীতিটাকে আসলে সেনাবাহিনী এক রকমের অস্থির করে তোলে এবং তারপর তারাই দাবার গুটি চেলে চেলে এক রকমের রাজনীতির নানা রকম একটা আকার দেওয়ার চেষ্টা করে, রাজনীতির চেহারাটা পাল্টে ফেলার চেষ্টা করে। আমাদের ইতিহাস, আমাদের অভিজ্ঞতাটা এমনই বটে। 5ই আগস্টের পর থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে একেবারে এর কেন্দ্রে আছেন সে বিষয়ে সন্দেহ থাকার আর কোনো কারণ থাকে না। 3রা আগস্টে তিনি তার বাহিনী নিয়ে একরকম তখনকার সরকার, শেখ হাসিনা সরকারের নির্দেশ তারা আর মানবেন না, সেটা এক রকমের সেনা সদরে সেনা কর্মকর্তাদেরকে নিয়ে দরবার আয়োজন করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর 5ই আগস্ট সরকার পতনের পর আমরা দেখি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার মুখ থেকেই আমরা শুনি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং মানে আমরা আনুষ্ঠানিকভাবে শুনি সরকারের পতন হয়েছে এবং আমরা শুনি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশও ছেড়ে চলে গেছেন। এবং এরপরেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমাদেরকে এ খবর দেন যে তিনি এই ক্রান্তিকালে, এই সংকটকালে আমাদের জানমালের দায়িত্ব নিচ্ছেন। শুধু তাই না, এই সংকটকালে কিভাবে উত্তরণ ঘটানো যায় তা নিয়ে আলাপ করতে তিনি যাদেরকে সেনা ভবনে, সেনা সদর দফতরে ডেকে নিয়ে এসেছেন আলোচনার জন্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেখানে তিনি প্রথমেই যে নামটি উল্লেখ করেন সেটি হচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নাম তিনি উল্লেখ করেন। এবং তখনই আমরা জানতে পারি এর কদিন আগে ওই আন্দোলনের সময়টায় যে জামায়াতে ইসলামীকে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই নিষিদ্ধ ঘোষিত দল জামায়াতে ইসলামী শুধুমাত্র যে তাদের নিষেধাজ্ঞা উঠে গেছে তাই নয়, তারাই হয়ে উঠেছে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দল, যাকে কিনা বাংলাদেশের সেনাপ্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে যার প্রধানকে সেনা সদরে ডেকে নিয়ে এসেছেন। সেনাপ্রধানের কাছ থেকে অনেকেই এটা মনে করান যে সেনাপ্রধানের সঙ্গে যে জামায়াতে ইসলামীর রাজনীতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং তিনি যে জামায়াতে ইসলামীর রাজনীতিটা কত ভালো বোঝেন তার প্রমাণ হিসেবে অনেকেই বলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন প্রথম রাজনৈতিক নেতা হিসেবে যে শুধু জামায়াতের আমিরের নাম ঘোষণা করেছিলেন তাই নয়, তিনি বলেছিলেন যে এই সংকটকাল উত্তরণে কি করা যেতে পারে এ প্রসঙ্গে আলোচনায় তার সঙ্গে আছেন সেনা সদর দফতরে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। মানে জামায়াতে ইসলামীর আমিরকে যে আসলে আমিরে জামায়াত বলা হয়, যেটা ওই দলের ভেতরে ব্যক্তিবর্গ সাধারণভাবে বলেন, সেটাও যে জেনারেল ওয়াকারুজ্জামানের জানা, সেটা উল্লেখ করে তখন থেকেই অনেকে বলেন যে জামায়াতের আমিরের সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে একটা দীর্ঘ সম্পর্ক তার একটা সুনিশ্চিত প্রমাণ, যেভাবে জামায়াতের আমির না বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমানকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং আশ্বস্ত করেছিলেন যে তিনি আছেন তার সঙ্গে। জামায়াতে ইসলামীর আমিরও যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কত গুরুত্ব দেন সেটার একটা প্রমাণ পাওয়া যায় রোববার। আবারও যখন রোববার বিকেলে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের যে নির্বাচনী
সমঝোতা সেটার চূড়ান্ত রূপ আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করতে সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি ঘোষণা দেন এনসিপি এলডিপি সহ 10 দলের একটা সমঝোতা হয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনে যোগ দেওয়ার বিষয়ে। সেই ঘোষণাটি দিয়েই তিনি সন্ধ্যা 7:15টায় গিয়ে হাজির হন জেনারেল ওয়াকারুজ্জামানের বাসভবন সেনা ভবনে, যেখানে সেনাপ্রধান থাকেন, যেখানে সেনাপ্রধান বৈঠক করেন, যেখানে সেনাপ্রধানের আসলে এক রকমের অফিসও আছে। সেই সেনা ভবনে গিয়ে হাজির হন জামায়াতের আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই ঘোষণা দেওয়া মাত্র কি অবহিত করতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন বোধ করলেন? খুবই কৌতূহলোদ্দীপক স্বাভাবিকভাবেই, কারণ যেই সময়টায় এত একটা নির্বাচনী জোয়ার, যে সময়ে জামায়াতের আমির স্পষ্টতই ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন, এমনকি এনসিপির সঙ্গেও তাদের যে আলাপ আলোচনা, এলডিপি কর্নেল অলি আহমেদের দলের সঙ্গে তাদের যে আলাপ আলোচনা, জামায়াতের আমির কিন্তু বিকালবেলা সংবাদ সম্মেলনে এসে বলেন যে মাত্রই আলোচনা শেষ হয়েছে, এবং তখনও এনসিপি কিন্তু ওই সংবাদ সম্মেলনে যোগ দেয় না, তারা আরো রাতের দিকে সংবাদ সম্মেলন করবে। কিন্তু তার আগেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একা যান ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করতে। তার এই যে বাংলাদেশের রাজনীতি, নির্বাচনী সমঝোতা, নির্বাচনী জোট, এই সব কিছুতেই আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই কি মূল ব্যক্তি, যিনি আসলে কার সঙ্গে কে নির্বাচনে যাবে, কার সঙ্গে কে জোট করবে, কার সঙ্গে কে সমঝোতা করবে, কতগুলো আসনে সমঝোতা হবে, এই সবগুলো বিষয় কি তার সেনা সদর থেকে নির্ধারিত হচ্ছে? মনে রাখবেন, ওই সংবাদ সম্মেলনে যেমন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কনফার্ম করেন না, নিশ্চিত করে বলেন না, যেই সংবাদ সম্মেলনে কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, যিনিও 5ই আগস্ট সেনা প্রধানের দাওয়াতে সেনা সদরে গিয়েছিলেন রাজনৈতিক দলের নেতা হিসেবে, তিনি ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন, অন্য আর সকল এলডিপি সহ সকল দলের প্রতিনিধিরাই। কিন্তু সেখানেও আলোচনা সমঝোতা হয়ে গেছে ঘোষণা এলেও জামায়াতের আমির কিন্তু কত আসনে সমঝোতা হলো কোন দলের সঙ্গে সে বিষয়ে কোনো খবর নিশ্চিত করে সেখানে দেন না, এবং বলেন যে এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, কিন্তু আমাদের সমঝোতা হয়ে গেছে। তার কোন আসন, কত আসন কোথায় পাবে কোন দল, সেটাও কি তাহলে সেনা সদর দফতর থেকে নির্ধারিত হচ্ছে? সেনা সদর দফতর তো শুধু সেনা প্রধান নন, আসলে তো বাংলাদেশে সেনা গোয়েন্দারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এমনকি নির্বাচনী ছক সাজাতেও। তাহলে এই যে নানা রকম গোয়েন্দা তথ্যের কথা তো আপনাদের বলেছি, যে জামায়াতে ইসলামী এক রকমের রীতিমতো অঙ্ক কষে কিন্তু ভোট করছে, ভোট অঙ্কই বটে, কোন আসনে তাদের ভোটার কত, কোথা থেকে অন্য কোথাও থেকে ভোটার সরিয়ে এনে একটি আসনে নিয়ে এলে সেই আসনটি সিকিউর করা যায় কিনা, নিরাপদ করা যায় কিনা ভোটার সংখ্যা থেকে, এমন করে তারা প্রায় 200 আসনে ভোটার স্থানান্তর, ভোটার নিশ্চিতকরণের মাধ্যমে এবং আরো নানা রকম ছক সাজানোর মাধ্যমে কিন্তু নির্বাচনে 200 আসনে জয় নিশ্চিত করতে অঙ্ক কষে এগিয়ে যাচ্ছে, সে খবর আছে। এখন তাদেরকে এসব তথ্য বা কোন আসনে কে শক্তিশালী হবে, কোন দল কোথায় শক্তিশালী হবে, কোন প্রার্থী কোথায় শক্তিশালী হবে, এই সব খবর সবচেয়ে ভালো থাকে যাদের কাছে, সবচেয়ে পাকা খবর যাদের কাছে থাকে, সেই সেনা গোয়েন্দা সংস্থা, সেনা সদর দফতর সরাসরি জামায়াতের আমিরকে সহায়তা করছেন, নাকি সেনা প্রধান আসলে ছক কষছেন যে কোন কোন তরুণ নেতাকে বের করে আনবেন, কোন কোন রাজনৈতিক নেতাকে আসলে সংসদ নির্বাচনের মাধ্যমে বের করে আনা হবে, এবং কোন আসন কে পাবেন, এসব ছক কষতেই কি তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডাক্তার শফিকুর রহমান আলাপ করতে গেলেন? তার জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচনী সমঝোতা, ইসলামী দলগুলোর যে নির্বাচনী সমঝোতা, সেই সমঝোতার ফলাফল বের করে আনতে মুখ্য ভূমিকা কি পালন করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? এই প্রশ্নগুলো করবার তো যুক্তিসঙ্গত কারণ আছে। বিশেষ করে দেখেন, তারেক রহমান দেশে ফিরেছেন,
করছেন এবং দেশি বিদেশি সংবাদ মাধ্যম তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করছেন। এবং তারেক রহমান যেসব বাধা সরিয়ে দেশে ফেরার অনুমোদন পেয়েছেন, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে যেই পক্ষটিকে চিহ্নিত করা হয় সেটা বাংলাদেশ সেনাবাহিনী। কারণ এই বাংলাদেশ সেনাবাহিনীর কাছেই এক রকমের মুচলেকা দিয়ে, এক রকমের নয়, মানে মওদুদ আহমেদের বইয়েও আছে যে এমনকি লিখিত একটা দরখাস্ত দেওয়া হয়েছিল স্বাক্ষর সহ, সেটা ভাববার যথেষ্ট কারণ আছে। কাজে ওই মুচলেকা শব্দটাই ব্যবহার করি। রীতিমতো মুচলেকা দিয়ে তারেক রহমান বিদেশে গিয়ে 17 বছর সেখান থেকে দেশে ফেরার অনুমোদন পেলেন না। এমনকি শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেল পরেও তারেক রহমান কিন্তু দেশে ফিরতে পারছিলেন না। এখন সেনাবাহিনীর একটা অনুমোদন যে তার প্রয়োজন হয়েছে সর্বশেষে এই দেশে ফেরার অনুমোদন পেতে, সেটা একরকম নিশ্চিত। এবং সেনাবাহিনী তাকে ব্যাপক প্রহরা এবং নিরাপত্তাও দিচ্ছে বটে। তিনি এসেছেন পরে। ডাক্তার শফিকুর রহমান কি আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেই আলাপটা করতে গেলেন যে তারেক রহমানকে সবাই সম্ভাব্য প্রধানমন্ত্রী বলছেন এবং সেনা প্রহরায় যে ধরনের ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে তারেক রহমানের জন্য, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীও কি মনে করছে যে তারেক রহমানই সম্ভাব্য প্রধানমন্ত্রী? আগামী নির্বাচনটি কি আসলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবার জন্যই অনুষ্ঠিত হচ্ছে, নাকি জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোরও জিতে আসার সম্ভাবনা আছে এবং তারা যে হিসেব নিকেশ করে একটা শক্তিশালী অবস্থানে ছিল, সেই বিষয়টিও আলোচিত হলো জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। দেখেন, হাদি হত্যার পরেও এই কথাটা বারবার এসেছে যে কারা হাদিকে এমন সময়ে গুলিবিদ্ধ করলো যেই সময়ে, মানে তফসিল ঘোষণার পর 24 ঘন্টাও তখন পেরোয়নি, এবং ঢাকা শহরে প্রকাশ্য দিবালকে হাদি গুলিবিদ্ধ হলেন এবং হাদিকে গুলি করলেন যেই ব্যক্তি এবং তার মোটরসাইকেলটি, মানে মূল যে দুই হামলাকারী, সেই দুই হামলাকারী যে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলো, এখন পুলিশ সেটা স্বীকার করছে, বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলো রাতারাতি এবং একের পর এক পরিবহন পরিবর্তন করে এই পুরো প্রক্রিয়াটি, এমনকি তার পালিয়ে যাওয়ার প্রক্রিয়াটির সাথেও খুবই গুরুত্বপূর্ণ কোনো বাহিনীর সম্পর্ক আছে কিনা, কোনো গোয়েন্দা সংস্থার সম্পর্ক আছে কিনা, এই বিষয়গুলো নিয়েও তো প্রশ্ন উঠেছে। এবং হাদি হত্যার পরের যে ব্যাপক প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার কথা আঁচ করে বা এই প্রতিক্রিয়াটা গড়ে তুলতেই আসলে পুরো ঘটনাটা দেশের ভেতরে এমন কোনো বিশেষ প্রতিষ্ঠান ঘটিয়ে বসেছে কিনা, এসব নিয়েও তো প্রশ্ন আছে এবং সন্দেহ করবার যুক্তিসঙ্গত কারণ আছে। যখন হাদি হত্যার পরের বিক্ষোভে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা যখন ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙা হচ্ছিল, কিংবা ছায়ানট, তখন সেনাবাহিনীর কোনো সদস্যকে বা সেনাবাহিনীর কোনো টিমকে সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা ওই মবকে বা ওই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বাধাগ্রস্ত করতে দেখা যায় নাই। কাজেই প্রশ্ন কিন্তু নানা রকম আছে। কলকাঠি যে আসলে সেনা সদর দফতর থেকে নাড়া হচ্ছে, মানে যিনি বলেই দিয়েছিলেন আমাদেরকে 5ই আগস্ট যে তিনিই আমাদের জানমালের হেফাজত করবেন, তিনি যে আমাদের জানমালের হেফাজত করতে এখনো সব রকম ঘটনা প্রবাহেরই মূল নিয়ন্তা হয়ে কাজ করছেন, সেটা ভাববার কিন্তু অনেক রকম ইঙ্গিত পাওয়া যায়, মেলানো যায়। এখনো দেখুন ঢাকা শহরে এই যে ইনকিলাব মঞ্চ লাগাতার অবরোধ চালিয়ে যাচ্ছে হাদি হত্যার বিচারের দাবিতে, এবং এই ঢাকা থেকে এই অবরোধ এখন বিভাগীয় শহরগুলোতে পর্যন্ত ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জেলা শহরে ছড়িয়ে পড়েছে। আসলে এই অবরোধের ভবিষ্যৎ কি? এই অবরোধ কি একটা বড় ধরনের জন আন্দোলনের রূপ নিতে যাচ্ছে, দ্বিতীয় বিপ্লবের রূপ নিতে যাচ্ছে নির্বাচনের আগে? সেই প্রশ্নগুলোও তো করা দরকার। কারা চাইছেন হয়তোবা এই বিক্ষোভকে একটা দেশব্যাপী গণ আন্দোলনের রূপ দিতে, আর কেনই বা হাদির হত্যাকারীরা বা হামলাকারীরা এমন ভাবে উধাও হয়ে যেতে পারলো, এমন একটা হাই প্রোফাইল হত্যাকাণ্ড বা হত্যা প্রচেষ্টা ঘটানোর 24 ঘন্টার কম সময়ের মধ্যে? এই সূত্রগুলো মেলালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কেন জোটের বিষয়ে ঘোষণা দেওয়া মাত্র
কোন আসন কার কাছে যাচ্ছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বা কোন দলকে কত আসন দিতে পারছেন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এমন ব্যস্ততম দিনে ছুটে গেলেন কিনা সেনা সদর দপ্তরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলতে, সেগুলো বোধহয় আঁচ করা যায়। সূত্র বলছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডাক্তার শফিকুর রহমানের সেই বৈঠকটি একেবারে একান্তে টানা ৪৫ মিনিট অনুষ্ঠিত হয়েছে। ৭:১৫টায় সেনা ভবনে সেনাপ্রধানের কক্ষে ঢুকেছিলেন ডাক্তার শফিকুর রহমান, তিনি বেরিয়ে আসেন রাত ৮:০৫ এবং এই পুরো সময়টাতে এমনকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কোনো ব্যক্তিগত কর্মকর্তাও সেই কক্ষে ঢোকবার কিংবা এমনকি নাকি চা নাস্তা দেবারও অনুমোদন পান নাই। কাজেই নিশ্চয়ই গুরুতর, জরুরি, গোপনীয় কোনো কথা ছিল এই দুই শীর্ষ নেতার মধ্যে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। খেয়াল করলাম ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে সব জায়গায় অনেক মানুষ, অর্থাৎ আপনারা অনেকেই খুব অবাক হচ্ছেন, এমন ভাব যেন আকাশ থেকে পড়ছেন, আকাশ থেকে মাটিতে ঠাস করে পড়েছেন, আছাড় খেয়েছেন, হাড্ডিগুড্ডি ভেঙে গেছে টাইপের সিচুয়েশন। আই মিন ওয়াই? এনসিপি আর জামাত জোট গঠন করছে, এক হচ্ছে, এই খবরে আপনাদের এত অবাক হওয়ার কি আছে? এরা তো একই ক্ষেতের মূলা, শুরু থেকে একই জিনিস ছিল। এনসিপি জামাত ভাই ভাই। বেসিক্যালি এনসিপি হচ্ছে জামাতের মিলিশিয়া বাহিনী, জামাতের কিশোর গ্যাং বাহিনী। এটা তো সেই শুরু থেকে একেবারে, মানে যখন থেকে প্রোটেস্ট শুরু হয়েছিল তখন তো ওদের এনসিপি নাম ছিল না, তখন ওরা কিশোর গ্যাং ছিল। তো সেই শুরু থেকেই তো বলে আসছে এরা একই জিনিস। তো এখন যখন আবার এনসিপি জামাতের জোট হওয়ার কথাবার্তা হচ্ছে, তখন আপনারা অবাক হচ্ছেন কেন? আবারও এটাও দেখে আরও অবাক হচ্ছে আমি যে এনসিপি থেকে যারা এখন বাদ পড়ছে, মানে রিজাইন করছে, পদত্যাগ করছে, এটা তো কেন অবাক হচ্ছেন? এটা তো অবাক হওয়ার কিচ্ছু নাই। এগুলো আমরা আগেই বলেছি যে তারেক ভাইয়া দেশে আসার সাথে সাথে কিছু কাহিনী হবে। এর আগেও বলেছি, তার আগে আরও অনেক আগেই বলেছি এনসিপি জামাত দুটোটা একই জিনিস। এরা কিভাবে এক হবে, কিভাবে জোট গঠন করবে, কত % ভোট নিয়ে তারা কি প্ল্যান, এগুলো অনেক আগেই বলেছি। এখন এনসিপির অনেকেই পদত্যাগ করছে। দুষ্ট পোলাপাইন বলছে যে হাসনাত আবদুল্লাহ কিশোর গ্যাংকে জঙ্গি হাসনাত আবদুল্লাহ বলেছিল যে ওই কি 7 সিস্টার দখল করবে। সে তার নিজের ঘরের সিস্টারদেরকেই ঠিক রাখতে পারে নাই, আবার 7 সিস্টার দখল করবে। ভেরি ফানি, ভেরি ভেরি ফানি। বাট অবাক হওয়ার কি আছে? এত অবাক হচ্ছেন কেন তারা? আর যারা পদত্যাগ করছে এটাও একটা নাটক, অবশ্যই এটা একটা নাটক। কেন নাটক বলতে? এটা হচ্ছে যে এই যারা এখন পদত্যাগ করছে এরা বেসিকলি ছিল হচ্ছে ভাড়াটে। তারা সেই শুরু থেকে এখন পর্যন্ত ভাড়াই খাটছিল জামাতের জন্য, এনসিপির জন্য না। এনসিপি তো একটা প্রোডাক্ট, জামাতের একটা মিলিশিয়া বাহিনী বা কিশোর গ্যাং বাহিনী, যেটাকে এনসিপি নাম দেওয়া হয়েছে। বাট এই সমস্ত যারা এখন পদত্যাগ করছে, সেটা যেই হোক না কেন, এই সমস্ত কেউ ছিল টিকটকার, কেউ ছিল ওই খ্যামটা নাচের ভিডিও বানায়, কেউ গার্বেজ ছিল, কেউ ফেসবুকে কি টাইপের একটু টাইপের ভিডিও বানাইতো আর কি, মুখে বলতে পারতেছি না, এগুলি খারাপ বিষয়। যাই হোক, তো এরাই এখন পদত্যাগ করছে, মহিলাদের কথা বলছি। সো এরা তো বেসিক্যালি জামাতের পেইড ছিল, এজেন্ট ছিল। এদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল, এরা USAID মানি পেয়েছে, এরা এরপরে হচ্ছে বিভিন্ন আরও কয়েকটা জায়গা থেকে কিছু ফান্ডিং পেয়েছিল, জামাতে এদেরকে টাকা দিয়েছে, যথেষ্ট পরিমাণে টাকা দিয়ে এরপরে এদেরকে এনাবল করেছে। সো এরা এখন পদত্যাগ করবে, এটা তো মূলত একটা নাটক। আর একটা জিনিস হচ্ছে গা বাঁচানোর ধান্দা। এনসিপি জামাত সবসময় একই ছিল, এরা এক হওয়ারই কথা ছিল। এখন জোট গঠন করছে, এই করছে, সেই করছে, এই সমস্ত এইসব বলে তারা হয়তো নিজেদেরকে একটু আলাদা করার চেষ্টা করছে, বাট একই তো কথা। এখানে অবাক হওয়ার কিছু নাই। জামাত শিবিরের গুন্ডা বাহিনী বলেন বা কিশোর গ্যাং বাহিনী বলেন, যাদেরকে দিয়ে তারা ময়লা কাজ করিয়েছে সেটা হচ্ছে এই এনসিপি। আর যারা এখন পদত্যাগ করছে তারাও বেসিকলি জামাতের পেইড এজেন্ট। এখন কাজ শেষ, ভাড়া শেষ, ডেস্টিনেশনে পৌঁছেছে, এখন তারা দলে দলে রিজাইন করবে। ইটস নট এ বিগ ডিল। এরপরে আরও অনেক নাটক দেখবেন।
যেমন ধরেন যারা রেজিগনেশন দিয়েছে তারা আবার আরেকটা ফর্মে ব্যাক করবে, তাদের মানে যখন প্রয়োজন হবে, দরকার হবে, কিছু গ্যাঞ্জাম হবে, কিছু গ্যাঞ্জামের কারণে দেখবেন যে আবার সব এক হয়ে গেছে, তখন একটা ডায়লগ দিবে, দেশের ব্যাপারে আমরা সবাই এক, এই টাইপের কিছু ডায়লগ আসতে পারে। আই মিন থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি বলে আসছি, আওয়ামী লীগের সভানেত্রী ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি কি বলেছেন, আমরা কি বলেছি, বা অন্যান্য সবাই কি বলেছিল সেই প্রথম থেকে 5ই আগস্টের আগে থেকে এখন কি সব মিলছে? হিসাব মিলছে না? মিলছে, কিন্তু আরও একটা হিসাব মিলিয়ে দিই। এই যে যারা পদত্যাগ করছে এখন, ভবিষ্যতে তারা কেউ কেউ এখন বলবে যে স্বতন্ত্র ইলেকশন করবে, হ্যান করবে, ত্যান করবে, ওদের 10টা ভোটও নেই। ফেসবুকে 10,000 লাইক তো টিকটকের ভিডিও তো পরে, রাইট? কিন্তু এমনিতে বাস্তবে কিন্তু তাদের 10টা ভোটও নেই। তাও তারা ওই ক্রেডিবিলিটি নিয়ে, অতটুকুই নিয়ে দেখবেন যে স্বতন্ত্র না হয়ে এদের মধ্যে অর্ধেক বিএনপিতে যুক্ত হইতে পারে, অর্ধেক অন্যান্য পার্টি যেগুলি আছে মানে ভিন্ন নামে আসতে পারে। তো জামাতের প্ল্যানটা হচ্ছে যে মানে ওরা যতভাবে লেভারেজ পায় বিএনপির কাছ থেকে, যতভাবে বিএনপির জায়গাগুলি দখল করতে পারে, জামাতের সাথে বিএনপির তো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছেই, যেখানে সিট ভাগাভাগি হবে। যেরকম জামাতের এনসিপি মিলে এখন জোট করে 30টা আসনেই সেই বাকিদেরকে বাদ দিয়ে দিয়েছে, ওরা এখন রেজিগনেশন দিবে, পদত্যাগ করবে, ওরা আবার বিএনপিতে যাবে, জামাতি ওদেরকে বিএনপিতে পাঠাবে কিছু আসনের জন্য। এভাবে করে বেসিক্যালি কোনো রকমে যদি গভর্নমেন্টটাকে ফর্ম করা যায়, কোনো রকমে যদি ভুংভাং ইলেকশন করে ক্ষমতায় যদি একবার যেতে পারে, তাহলে তার কথাই নাই। এমনিতে তো বাংলাদেশের অবস্থা এখন দেখছেন, আই মিন গত 1.5 বছরে, 1 বছর 1.5 বছরেরও কম সময় আর কি, মানে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত অবস্থা তো দেখছেন না? এমনি ভালো আছেন তো না? বাংলাদেশের মানুষ কতটুকু ভালো আছে? কি আছে দেশে? এদিকে বোমা ফাটে, ওদিকে মানুষ মরে, প্রতিদিনই আওয়ামী লীগের মানুষজনকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা হচ্ছে, মানুষ এমনিই মরে পড়ে থাকে কোনো কারণ ছাড়াই। 10 টাকার জন্য, 20 টাকার জন্য মানুষ খুন হয়, কোনো বিচার নাই। স্যার ইউনুসের মতো বড় বড় বিশাল বিশাল ইন্টারন্যাশনাল প্লেয়াররা ইন্টারন্যাশনালি বাংলাদেশের 12টা বাজিয়ে দিচ্ছে, বিদেশে যাওয়ার ভিসা পায় না, বিদেশ থেকে প্যাকেট করে বাংলাদেশে পাঠায় দেয়। স্টুডেন্টের অবস্থা খারাপ, পড়ালেখা নাই, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, কোনো ব্যবসা নাই, ইকোনমি নাই, নাথিং। চাঁদাবাজি, হত্যা, রাহাজানি আর গ্যাঞ্জাম ছাড়াই পুরা বাংলাদেশে কিছুই নাই। ডেইলি 3-4টা করে প্রোটেস্ট, পুরা ঢাকা ব্লক, মানুষের ভোগান্তির শেষ নাই। একটা দেশ উপরের দিকে উঠছিল, মানুষের একটু উন্নতি হচ্ছিল, মানুষের জীবনযাত্রার মান মানে উপরের দিকে উঠছিল। আই মিন এভরিথিং ওয়াজ বেটার অ্যাবাউট বাংলাদেশ। আর এই মুহূর্তে বাংলাদেশ কমপ্লিটলি একটা বাস্কেট কেস হয়ে গেছে, গার্বেজে চলে গেছে। আই মিন ওয়াও, নিজেরাই নিজেদের মানে পায়ে কুড়াল মারা বা পাছায় বাঁশ ঢুকানো একই কথা, মানে সেম থিং। সবাই মিলে জোর করেই বাংলাদেশকে টেনে নামিয়েছেন। এখন আপনাদের কেমন মনে হচ্ছে, কেমন ফিল হচ্ছে? উপরে ওঠার সিঁড়িও তো নাই যে উপরের দিকে উঠবেন। সো হিসাব করে দেখেছেন কি হালে আছেন, কি অবস্থায় আছেন, কিভাবে চলছে দিনকাল, কিভাবে দেশ চলছে, দেশের অবস্থা দেখছেন তো নাকি? চাঁদাবাজির জ্বালাতে মনে হয় রাস্তায় টিকতে পারছেন না। তারেক ভাইয়ার লোকজন তো সেই লেভেলে চাঁদাবাজি করছে চারিদিকে, তারা আর কোনো কিছু করতে পারে না। আর ওদিকে জামাত শিবির, এই সমস্ত জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলি চারিদিকেই বোমা তৈরির কারখানা বানাচ্ছে। তাদের সাথে বোমার সম্পর্কটা অন্যরকম, আত্মার সম্পর্ক। চারিদিকে বোমা বানাচ্ছে, চারিদিকে টেররিস্ট ট্রেনিং ক্যাম্প করছে, অনেকগুলি তো আমি এক্সপোজও করেছি, আরও সামনে আসবে। আই মিন everything about Bangladesh is going down, nothing is going up. এরপরও আপনারা চুপ করে বসে আছেন, ভেরি গুড, বসে থাকেন, এনজয় করেন। বাট ইউ নো সামথিং, আর বেশি দিন চুপ করে যদি বসে থাকেন, আর বেশি দিন চুপ করে বসে থাকতে পারবেন না যদি থাকেন আর কি, তাহলে আলটিমেটলি যেটা হবে যে ওই বসাতেই বসে যাবেন, এরপর আরও নিচের দিকে নামতে থাকবেন। উপরে ওঠার বা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার কোনো সম্ভাবনাই নাই। তারেক ভাইয়া এর আগের বার খাম্বা গায়েব করে দিয়েছিল, এবার পুরো বাংলাদেশই গায়েব করে দেবে, যদি না এই সামনে যে ভুয়া ইলেকশন হচ্ছে এটাকে না ঠেকান। যদিও এই ইলেকশনটা জোর করে যদি করেও দেয় কোনো লাভ নাই। এই ইলেকশনে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টটা বেশিক্ষণ টিকবে না, ফেলে দেওয়া হবে, সে পড়ে যাবে, অটোমেটিক পড়ে যাবে, কিছু করতেও হবে না। এই মুহূর্তে আমরা বেসিকলি দর্শকের সিটে পপকর্ন নিয়ে বসে আছি।
কারণ একটা জিনিস মোটামুটি কনফার্ম যে খুব একটা বেশি কিছু করতে হবে না, পপকর্ন নিয়ে বসে বসে এরকম চেয়ারে সামনের দিকে তাকাত থাকবো আর সিনেমা দেখবো। আজকে এ ওকে মারছে, কালকে ও ওকে মারছে, কালকে অমুক পদত্যাগ করবে, কালকে অমুক দল গায়ে হয়ে যাবে, আজকে বিএনপি দৌড়ানি খাইছে, কালকে জামাত দৌড়ানি খাবে। আই মিন অল দিস থিংস উইল বি গোয়িং অন। এভাবে যুদ্ধ করতে করতে তারা ঝগড়া করতে করতে যে কোনো একটা সাইড পড়ে যাবে, যে কোনো একটা সাইড অবশ্যই পড়বে। এরপরে ধরেন আমাদের অ্যাপিয়ারেন্স হবে আর কি, আমরা আসবো, কথা বলবো, ঠিকঠাক করব বাংলাদেশ। কিন্তু তার আগ পর্যন্ত আসলে ড্রাইভিং সিটে এখন আপনারা, বাংলাদেশের সাধারণ মানুষ। আপনারা যদি চান এই পরিস্থিতি থেকে খুব দ্রুত, অতি সত্বর মুক্তি পেতে পারেন। আবার আপনারা যদি চান যে না, আমরা এমনিই থাকি, আমরা এরকম গোলামের মতোই থাকি, আমরা এরকম টেররিস্টদের সাথেই থাকি, আমাদের উন্নত দেশের দরকার নেই, মানে সুন্দর দেশের দরকার নেই, আমরা দোজকে থাকতেই পছন্দ করি, আমরা দোজকেই থাকি, যদি এই ধরনের মেন্টালিটি হয় দেন কন্টিনিউ যেমনি আছেন ওই থেকে। না তো কথা বলার দরকার কি, এত কিছু করার দরকার কি, পেন নেওয়ার দরকার কি? এমনটাই চেয়েছিলেন, যেমনটা চেয়েছিলেন তেমনটাই হয়েছে। আনফর্চুনেটলি কথাগুলি শুনতে খারাপ শোনায়, গায়ে লাগে, খোঁচা মারে, কাটা দেয়, অনেকে গালি দিবে, বাট আলটিমেটলি ইটস দ্য ট্রুথ, যেটা কেউই ডিনাই করতে পারবেন না। কারণ একটা দেশ, বাংলাদেশ, উপরের দিকে উঠছিল, টেনে নামিয়ে তলা মোচড়া করে একেবারে আবর্জনায় ফেলে দিয়ে এখন সবাই হাওকাও করছে। প্রিটি স্যাড, ভেরি স্যাড। আশা করি বুঝতে পেরেছেন।